অনেকে ভাবছেন ২০২৬ সালের নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে, কিন্তু ইতিহাস এবং সমাজবিজ্ঞান বলছে ভিন্ন কথা। প্রকৃতপক্ষে ২০২৬ সালের নির্বাচনের ফলাফল ডিসাইডেড হয়ে গেছে ২০২৪ সালের ৫ আগস্টে। একটি গণ অভ্যুত্থান কখনো নিছক ক্ষমতার পালাবদল নয়, এটি একটি আদর্শিক ভূমিকম্প। ২০২৪ সালে জাতি শুধু শেখ হাসিনাকে হটায়নি, জাতি হটিয়েছে একটি আদর্শকে। আর পদার্থবিজ্ঞানের সূত্র মতে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। হাসিনার ফেসিবাদ সেকুলার আদর্শের পতন ঘটার পর শূন্য স্থান পূরণ করতে তার কমপ্লিট আইডিওলজিক্যাল ইনামি বা বিপরীত আদর্শের উত্থান ঘটাটাই প্রকৃতির নিয়ম। আর সেই বিপরীত আদর্শটিই হলো ইসলামী রাজনীতি বা জামায়াতে ইসলামীর রাজনীতি। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এর নির্বাচনের হুবহু পুনরাবৃত্তি হতে যাচ্ছে ২৬-এ। কেন রিকশাচালক থেকে দিনমজুর সবাই প্রতীকের নাম না জেনেও ইসলামকে ভোট দিতে চাইছে, জামায়াতকে ভোট দিতে চাইছে। ইতিহাস বড়ই অদ্ভুত, তা বারবার ফিরে আসে, যাকে আমরা বলি হিস্টোরিক্যাল প্যারালিজম। আসুন ফ্ল্যাশব্যাক করি ১৯৯০ সালে। স্বৈরাচার এরশাদের পতন হলো, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। এর ঠিক পরপরই দেশের ছাত্র সংসদগুলোতে ছাত্রদল বিপুল ভোটে জয়ী হলো এবং তার ইম্প্যাক্ট পড়ল ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো। এখন ২০২৪-এর দিকে তাকান। হাসিনার পতন হলো, এই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল সাইলেন্ট কিন্তু ভাইটাল। বিপ্লব পরবর্তী ডাকসুসহ ৫টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির বা তাদের প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এটি কাকতালীয় নয়, এটি ইতিহাসের পুনরাবৃত্তি। ৯০-এর ছাত্রদলের বিজয়ের পর যেমন ১৯৯১-এর বিএনপি ক্ষমতায় এসেছিল, ঠিক তেমনই ২৪-এ শিবিরের বিজয়ের পর ২৬-এ জামায়াতের ক্ষমতায় আসাটা সময়ের ব্যাপার মাত্র। ৯০-এর গণ অভ্যুত্থানের পর বিএনপির জনপ্রিয়তা ছিল তুঙ্গে, ঠিক যেমনটা এখন জামায়াতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। জাতি অবচেতন মনেই সেই পথ বেছে নিয়েছে। অনেকে প্রশ্ন করবেন, বিএনপিও তো গণ অভ্যুত্থানের পক্ষের দল, তাহলে তারা কেন ক্ষমতায় আসবে না? এখানেই কাজ করছে নেগেটিভ ভোটিং এবং বেটার চয়েস ফ্যাক্টর। ১৯৯০-এ আওয়ামী লীগও কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে ছিল, কিন্তু ৯১-এর নির্বাচনে তারা জিততে পারেনি। কেন? কারণ মানুষের মনে তখনও ৭২-৭৫-এর মুজিব শাসনের তিক্ততা রয়ে গিয়েছিল। বাকশালী শাসনের তিক্ততা তাদের অন্তরে গাঁথা ছিল। অন্যদিকে বিএনপির পুঁজি ছিল মেজর জিয়ার ক্লিন ইমেজ। ২০২৬-এ এসেও একই সমীকরণ। মানুষের মনে বিএনপির বিগত দিনের হাওয়া ভবন আর দুর্নীতির স্মৃতি এখনো টাটকা। তার উপর গত ১.৫ বছরে বিএনপির তৃণমূলের চাঁদাবাজি, দখলদারিত্ব এবং খুনোখুনিতে মানুষ অতিষ্ঠ। মানুষ ভাবছে, হাসিনাকে তাড়ালাম কি এদের আনার জন্য? অন্যদিকে জামায়াত, তাদের বিগত ২ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। গত ১.৫ বছরে তারা কোনো প্রতিশোধ নেয়নি, মন্দির পাহারা দিয়েছে, বন্যা মোকাবেলা করেছে। মানুষ দেখছে জামায়াত বিএনপির চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। তাই মানুষ বিএনপিকে বাদ দিয়ে বেটার চয়েস হিসেবে জামায়াতকেই বেছে নিচ্ছে। জামায়াত নিয়ে মানুষ কেন এত আশাবাদী? কোনো জরিপ দেখে নয়, বরং মানুষের পাঁচ দেখে। এই ভূখণ্ডের মানুষের সাইকোলজি বোঝা খুবই কঠিন। আপনি যখন কোনো রিক্সা চালক বা দিনমজুরকে জিজ্ঞেস করবেন, ভাই কাকে ভোট দেবেন, সে উত্তর দেয়, সবাইকে তো দিলাম, এবার ইসলামকে ভোট দিয়ে দেখি। যখন জিজ্ঞেস করবেন কোন দলে ভোট দিবেন, সে দলের নাম জানে না, নেতার নাম জানে না, সে বললে দাঁড়িপাল্লায় ভোট দিব। এই যে অন্ধবিশ্বাস বা ব্লাইন্ড ফেইথ, এটাই হলো গেম চেঞ্জার। অতীতে জামায়াত কখনো ১২%-এর বেশি ভোট পায়নি, এটা সত্য, কিন্তু এবার জামায়াত কোনো রাজনৈতিক দল হিসেবে ভোট পাচ্ছে না, তারা ভোট পাচ্ছে ইসলাম হিসেবে। মানুষ মনে করছে ইসলামী দল ক্ষমতায় এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই সেন্টিমেন্টটা যখন গণজোয়ারের রূপ নেয়, তখন কোনো পরিসংখ্যান বা লজিক কাজ করে না। এটাই জামায়াতকে ল্যান্ডস্লাইড ভিক্টরি এনে দেবে। তবে কিছু বিষয় মাথায় রাখা দরকার। এই ভূখণ্ডের মানুষের ডিএনএতে আছে অস্থিরতা। তারা কোনো কিছুতে বেশিক্ষণ লেগে থাকে না। খেয়াল করুন, প্রতি ১০ থেকে ১৫ বছর পর পর এখানে একটা ডাইনামিক শিফট হয়, নদীর ঢেউয়ের মতো। ১৯৪৭ পাকিস্তান হলো ইসলামী জোয়ার। ১৯৭১ সেই ছেলেরাই পাকিস্তান ভাঙলো, বাঙালি জাতীয়তাবাদ বা সেকুলারের জোয়ার আসলো। ১৯৯০ আবারও ইসলামী জাতীয়তাবাদের উত্থান হলো, বিএনপি বা জামাতের উত্থান হলো। ২০০৮ আবারও সেকুলার বা আওয়ামী লীগের উত্থান হলো। ২০১৩ আবারও ইসলামী স্রোত শুরু হলো। ন্যাচারাল ফ্লো অনুযায়ী ২০১৩-এর পরেই ইসলামী শক্তি ক্ষমতায় আসার কথা ছিল, কিন্তু শেখ হাসিনা ২০১৪ সালে জোর করে বাঁধ দিয়ে সেই ঢেউ আটকে রেখেছিল। ২০২৪ সালে সেই বাঁধ ভেঙে গেছে। ১০ বছর ধরে আটকে রাখা পানি যখন বাঁধ ভেঙে ঢোকে, তখন সেটা ঢেউ থাকে না, সেটা সুনামি হয়ে যায়। শেখ হাসিনা স্বাভাবিক প্রবাহ আটকাতে গিয়ে এমন এক ভয়ঙ্কর জোয়ার তৈরি করেছেন, যাতে সেকুলার সব এলিমেন্ট ভেসে যাবে। আগামী নির্বাচনে আমরা সেই সুনামিরই প্রতিফলন দেখব। তবে বিজয়ের আনন্দের সাথে সাথে অত্যন্ত শঙ্কাও আছে, কারণ মুজিবের সাথে ডাক্তার শফিকুর রহমানের মানে জামায়াত আমিরের এক অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। ১৯৭০ সালে মানুষ মনে করত আমাদের সব অভাব অনটনের কারণ পশ্চিম পাকিস্তান। শেখ মুজিবের হাতে জাদুর লাঠি আছে, তিনি ক্ষমতায় গেলেই সব ঠিক হয়ে যাবে। ২০২৬ সালে মানুষ মনে করেছে আমাদের সব সমস্যার মূল কারণ সেকুলারিজম বা দুর্নীতি। জামায়াত বা ইসলাম ক্ষমতায় এলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় ফাঁদ।
মুজিব ক্ষমতায় গিয়ে দেখলেন জাদুর লাঠি বলতে কিছু নেই, সমস্যা রাতারাতি মেটে না, ফলে তিনি দ্রুত অজনপ্রিয় হলেন এবং তার স্ট্র্যাটেজিক পতন হলো। জামাত যখন ক্ষমতায় গিয়ে দেখবে মুদ্রাস্ফীতি কমছে না, বেকারত্ব যাচ্ছে না, তখন মানুষের মোহভঙ্গ হবে। মানুষের এই আকাশচুম্বী প্রত্যাশাই জামাতের পতনের কারণ হতে পারে। ক্ষমতায় যাওয়ার পর যদি জামাত ডেলিভার করতে না পারে, তবে পলিটিক্যাল ইসলামের এমন পতন হবে যা মুজিবের পতনের চেয়েও ভয়ঙ্কর হবে। আজকের এই মেগা থিসিসের শেষ কথা, জামাত জিতবে এবং ভূমিধস বিজয়ী পাবে, এটা ইতিহাসের অনিবার্যতা। সেকুলারিজমের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো জামাত কি সেই বিজয় ধরে রাখতে পারবে, নাকি বাঙালির সেই অস্থির চরিত্র আবার জেগে উঠবে এবং 5 বছর পর আবার নতুন কোনো পরিবর্তনের টাকা দেবে? জামাতের সামনে চ্যালেঞ্জ নির্বাচনে জেতা নয়, চ্যালেঞ্জ হলো জেতার পর মানুষের জাদুর লাঠির প্রত্যাশা সামলানো। ইতিহাস রিপিট হয়, কিন্তু বুদ্ধিমানরা ইতিহাস থেকে শিক্ষা নেয়। জামাত কি সেই শিক্ষা নিবে? উত্তর সময় বলে দিবে। দর্শক, আপনি কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে।